শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি দেশে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, শেখ হাসিনা কি আবার দেশে ফিরবেন? আর যদি ফেরেন তাহলে কি সেই পথ তৈরি করে দিচ্ছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী তারেক রহমান? শুনতে অবাক লাগলেও রাজনীতির অন্দরমহলে এমন আলোচনাই এখন সবচেয়ে বেশি ঘুরছে। যখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি ভারতের 17 মাউন্টেন স্ট্রাইক কোরের ভারী বুটের আওয়াজ স্পষ্টতই এক চাপা সামরিক আতঙ্ক তৈরি করছে, ঠিক তখনই মস্কোর ক্রেমলিন থেকে আসা একটি আকস্মিক বার্তা ঢাকার ক্ষমতার কেন্দ্রে এক নতুন ধরনের চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিকে সামরিক ভীতির পাশাপাশি এক নগ্ন কূটনৈতিক ব্ল্যাকমেল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বার্তাটি এসেছে তার ভাষা ছিল চরম অকূটনৈতিক, শিষ্টাচার বহির্ভূত এবং একটি স্বাধীন রাষ্ট্রের প্রতি সরাসরি সতর্কবাণী। রাশিয়ার এই বক্তব্যটি কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না, এটি ছিল একটি পরাশক্তির পক্ষ থেকে তার ঘনিষ্ঠ মিত্রের স্বার্থ রক্ষার জন্য দেওয়া এক কড়া হুঁশিয়ারি। তারেক রহমানের হঠাৎ দেশে ফেরা এবং রুশ ভারতীয় সংযোগ নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এবং বিএনপি প্রভাবিত দেশের মূলধারার রাজনীতিকে চাঙ্গা করতেই ভারত এবং রাশিয়ার এই প্রচেষ্টা তারেক রহমানের দেশে ফেরাকে ত্বরান্বিত করেছে। এই সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে তারেক রহমান যেহেতু ফিরেছেন, ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়ও দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাদের মতে এইসবের মাধ্যমে দেশ আবারও বিএনপি এবং আওয়ামী লীগের দ্বৈত প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ফিরে যাবে, যা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেমন মেটিকুলাস ডিজাইন সাজালেন, তিনি কেমন ছক তৈরি করলেন, যেই ছকের প্রধান খেলোয়াড়ই হচ্ছে তারেক রহমান। এমন গুঞ্জন উঠেছে যে তারেক রহমানের হাত ধরে নাকি শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাশিয়ার সাথে ভারতের সম্পৃক্ততা একদম কড়াভাবে লেগে রয়েছে। এই ঘটনার সত্যতা আসলে কতটুকু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে এক চরম উত্তেজনাকর সময় চলছে, যার আড়ালে বিশ্ব শক্তিগুলোর মধ্যে লুকানো মেরুকরণগুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ভারত তার আঞ্চলিক প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর, অন্যদিকে আমেরিকা, পাকিস্তান এবং তুরস্কের মতো শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থ হাসিলে তৎপর। এর মধ্যে দৃশ্যপটে প্রবেশ করেছে আরেকটি পরাশক্তি, চীন, যার ক্রমবর্ধমান প্রভাব এই অঞ্চলে নতুন এক জটিলতা তৈরি করছে। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এতদিন পর্দার আড়ালে থাকলেও এবার তারা খোলাখুলিভাবেই এই ভূরাজনৈতিক খেলায় যোগ দিতে মাঠে নেমেছে। গত 23 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোচিন তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়াও আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। এই আকস্মিক পদক্ষেপে প্রশ্ন উঠেছে, এই জটিল খেলায় রাশিয়া কার পক্ষ নেবে? তারা কি তাদের চিরকালের মিত্র ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে, নাকি সম্পূর্ণ নিজস্ব কৌশল নিয়ে এই অঞ্চলে একাই খেলার সিদ্ধান্ত নিয়েছে রুশ ফেডারেশন? বাংলাদেশকে ঘিরে ভ্লাদিমির পুতিনের আসল স্বার্থই বাকি। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার আগে আসুন জেনে নেওয়া যাক ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোচিন আসলে কি বলেছিলেন। রুশ দূতাবাসের একটি সংবাদ সম্মেলনে ঢাকা ও দিল্লির মধ্যে বর্তমান সম্পর্কে টানাপোড়েন নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খোচিন অত্যন্ত সতর্কতার সঙ্গে উত্তর দেন। তিনি বলেন, আমরা সাধারণত অন্যান্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বা সংঘাত নিয়ে সরাসরি কথা বলি না, তবে বর্তমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি আরও যোগ করেন, এটি একটি গভীর ভূরাজনৈতিক বিষয়। এই অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি এর কোনো ফলপ্রসূ সমাধান দ্রুত না আসে। রুশ রাষ্ট্রদূত এরপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন, যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায়। নিজের দেশের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন, এটাই সবচেয়ে ভালো হবে। কারণ ইতিহাস থেকে আমরা জানি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। ভারত, বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল। সে সময় মাইন অপারেশনের কাজেও সহযোগিতা করা হয়েছিল। তার অবস্থানের সারসংক্ষেপ টেনে তিনি পরিষ্কার করে বলেন, আমার অবস্থান পরিষ্কার, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। মোটা দাগে রুশ রাষ্ট্রদূতের এই বক্তব্যকে বিশ্লেষণ করলে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিলক্ষিত হয়, যা এই অঞ্চলের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে সহায়ক হতে পারে।
প্রথমত, বাংলাদেশকে ঘিরে যে গভীর ভূরাজনৈতিক সংকট দানা বাঁধছে তাতে আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় রাশিয়া। 1971 সালের ঐতিহাসিক ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে রুশ রাষ্ট্রদূত অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত দিয়েছেন যে আবারও যে কোনো সংকটে রাশিয়া তার ঐতিহাসিক ভূমিকা রাখতে প্রস্তুত। এটি তাদের এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখার একটি স্পষ্ট বার্তা। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত ঘনিষ্ঠ। 70-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই সম্পর্ক একই ছন্দে প্রবাহিত হয়েছে। বর্তমান পশ্চিমা মার্কিন আধিপত্যের এই সময়েও রাশিয়া কিংবা ভারত কেউই কারো হাত ছাড়েনি, বরং একে অপরের প্রতি সমর্থন বজায় রেখেছে। বাংলাদেশ ইস্যুতে ভূমিকা রাখার সময়েও এই দুটি দেশ যে পাশাপাশি থেকে কাজ করবে তা দিনের আলোর মতো পরিষ্কার। রুশ রাষ্ট্রদূত ইউক্রেন ঘটনার কথা মনে করিয়ে দিয়ে খানিকটা ঘুরপথে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা চরমে নিয়ে যাওয়া যে কোনো দেশের জন্যই ঠিক নয় সে বার্তা দিয়েছেন। পাশাপাশি রেডলাইন অতিক্রম করলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে সে বিষয়ে তিনি কূটনীতির ভাষায় একটি কঠোর সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। মূলত রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্যে এক ধরনের সূক্ষ্ম কিন্তু গভীর সতর্কবার্তা ছিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ঐতিহাসিকভাবে যেহেতু এই দেশের অতীত এবং বর্তমানের সঙ্গে রাশিয়ার ভূমিকা ও সমর্থন জড়িত, তাই রুশ রাষ্ট্রদূতের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা বাঞ্ছনীয়। রুশ রাষ্ট্রদূতের এই বক্তব্যের ঠিক 2 দিনের মধ্যেই দেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অপ্রত্যাশিতভাবে দেশে ফেরেন। তার দেশে ফেরার পেছনের হিসাব নিকাশ ভারত ও রুশ যৌথ শক্তির ভূমিকার ব্যাপারে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ এই ত্রিপক্ষীয় অনলাইন অ্যাক্টিভিস্টরা এ বিষয়ে নানান ধরনের মতামত তুলে ধরছেন, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। বিএনপি সমর্থক অ্যাক্টিভিস্টরা এ ব্যাপারে তুলনামূলকভাবে অনেকটাই চুপচাপ। তাদের এই নীরবতা তাদের মধ্যে এক ধরনের দ্বিধা বা পর্যবেক্ষণমূলক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু জামায়াতের অ্যাক্টিভিস্টরা খোলাখুলিভাবে তারেক রহমানের ফেরার পেছনে রুশ ভারতীয় যোগসূত্রের কথা বলছেন। তারা এটিকে আঞ্চলিক মেরুকরণের একটি অংশ হিসেবে দেখছেন, যেখানে ভারত এদেশে তার হারিয়ে ফেলা প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করার এক সুবর্ণ সুযোগ পাচ্ছে বলে তারা মনে করছেন। আর এই ভারতীয় প্রতিষ্ঠান মিত্র হিসেবে রাশিয়া যে সক্রিয়ভাবে যোগ দিয়েছে তা স্পষ্টভাবে বলছেন এসব অ্যাক্টিভিস্টরা। তাদের মতে এটি একটি নতুন জোটের ইঙ্গিত, যা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ অনলাইন সমর্থক মহলের প্রতিক্রিয়া বেশ কৌতূহল উদ্দীপক। তারেক রহমানের হঠাৎ দেশে ফেরা এবং রুশ ভারতীয় সংযোগ নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এবং বিএনপি প্রভাবিত দেশের মূলধারার রাজনীতিকে চাঙ্গা করতেই ভারত এবং রাশিয়ার এই প্রচেষ্টা তারেক রহমানের দেশে ফেরাকে ত্বরান্বিত করেছে। এই সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে তারেক রহমান যেহেতু ফিরেছেন, ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়ও দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাদের মতে এইসবের মাধ্যমে দেশ আবারও বিএনপি এবং আওয়ামী লীগের দ্বৈত প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ফিরে যাবে, যা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। এই মতের সমর্থকদের এক্ষেত্রে ভারত এবং রাশিয়ার ভূমিকা নিয়ে আশাবাদী হতে দেখা গেছে। অন্যদিকে এ নিয়ে নেতিবাচক মতামত রয়েছে। এই অংশের অ্যাক্টিভিস্টরা বলছেন 5 আগস্টের আগে এবং পরে ভারত ও রাশিয়ার স্পষ্ট সমর্থন পেয়ে আসছিল আওয়ামী লীগ, কিন্তু মাঠের রাজনীতিতে এর কোনো সুবিধাই নিতে পারেননি দলটি। তাদের মতে আওয়ামী লীগের প্রতি হতাশ হয়ে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের বৈদেশিক কূটনীতি এবার ঝুঁকেছে তারেক রহমানের দিকে। এই পদক্ষেপ আওয়ামী লীগকে দীর্ঘ সময়ের জন্য রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে দিতে পারে। এজন্য তারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও দায়ী করছেন তাদের ভুল কৌশল এবং ব্যর্থতার জন্য। তবে পুরো ঘটনাটিকে 360 ডিগ্রি কোণ থেকে পর্যবেক্ষণ করলে কিছু বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এটি যেমন স্পষ্ট যে বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে রাশিয়াও তাতে সমর্থন জানাবে, তেমনি বাংলাদেশকে ঘিরে রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে। রাশিয়ার প্রধান স্বার্থ নিহিত রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। এটি তাদের এক বিশাল বিনিয়োগ, যা রাশিয়ার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি বাণিজ্যে একটি মাইলফলক। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটলেও রাশিয়া চায় এই প্রকল্প যেন কোনোভাবেই থমকে না যায়, কারণ এর সঙ্গে তাদের বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সুনাম জড়িত। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রূপপুরের জন্য অর্থ লেনদেন জটিল হয়ে পড়েছে, তাই মস্কো এখন সরাসরি বার্টার সিস্টেম বা অন্য কোনো বিকল্প উপায়ে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা বজায় রাখতে চাইছে, যাতে প্রকল্পের কাজ নির্বিঘ্নে চলতে পারে। রাশিয়ার কাছে বাংলাদেশ কোনো এক দলের বন্ধু নয়, বরং এটি একটি পরীক্ষিত কৌশলগত অংশীদার, যার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে। তারা চায় আগামী 2026 সালের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, রাশিয়ার ব্যবসায়িক এবং ভূরাজনৈতিক স্বার্থ যেন সুরক্ষিত থাকে। 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার ফলাফলই ঠিক করে দেবে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডে তার প্রভাব কতটুকু টিকে থাকবে এবং কে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। আর এক্ষেত্রে সম্ভবত রাশিয়া তারেক রহমানের চেয়ে ভালো বিকল্প আর খুঁজে পাচ্ছে না, বিশেষ করে যদি তারা স্থিতিশীলতা এবং তাদের বিনিয়োগের সুরক্ষা চায়। একই কথা ভারতের বেলায় প্রযোজ্য। এদেশের ক্ষমতা কেন্দ্রে জামায়াতের প্রবল দাপট ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হবে, যা দেশটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট।
জামায়াতের কট্টরপন্থী রাজনৈতিক আদর্শ ভারতের নিরাপত্তা স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে দিল্লি মনে করে, আর তাই রুশ ও ভারতীয় শক্তি এদেশে কোনো রাজনৈতিক শক্তির প্রতি পক্ষপাতিত্ব রাখবে তা অনুমান করে নেওয়া যায়। এই অপ্রত্যাশিত মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অদূর ভবিষ্যতে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হয় তা দেখার জন্যই বিশ্ব এখন গভীর আগ্রহ অপেক্ষা করছে। একদিকে তারা চাইছে বাংলাদেশকে কঠোরভাবে ভারতের আজ্ঞাবহ হিসেবে তার প্রভাব বলয়ের মধ্যে রেখে দিতে, অন্যদিকে তারা তীব্রভাবে বাধা দিচ্ছে যাতে ঢাকা দিল্লির রাজনৈতিক এবং নিরাপত্তা বলয় থেকে সামান্যতম বেরিয়ে যেতে না পারে। মস্কোর এই প্রকাশ্য হুমকি এমন এক সময়ে এলো যখন আঞ্চলিক স্থিতিশীলতা এমনিতেই চরম উত্তেজনায় ভুগছে এবং নানা ধরনের বৈশ্বিক শক্তির টানাপোড়েন দৃশ্যমান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ব্যবহৃত শব্দচয়ন ছিল ব্যাপক এবং অত্যন্ত কঠোর, যা নিছক সতর্কবার্তার চেয়েও বেশি কিছু। তারা বারবার ইউক্রেনের সংকটের উদাহরণ টেনে এনেছে, যা মূলত একটি সামরিক পদক্ষেপের প্রচ্ছন্ন হুমকি। এর নেপথ্যে কাজ করছে ভারতের চরম নিরাপত্তা উদ্বেগ, যা এখন প্রকাশ্য হয়ে উঠেছে। গত ২৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটা দাতাগ্রহিতার একপাক্ষিক সুবিধার ভিত্তিতে চলছিল। এই সুবিধা বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারতের আঞ্চলিক কর্তৃত্বকে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু ভারত বিরোধী রাজনৈতিক কার্যকলাপে এবং জনমত গঠনের প্রক্রিয়ায় এই একপাক্ষিক সুবিধার জায়গায় ফাটল ধরার ভয় পাচ্ছে দিল্লি। ভারত নিজে সরাসরি এসব স্পর্শকাতর এবং গুরুতর কথা বলে পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করতে চাইছে না। তাই তারা তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র রাশিয়াকে ব্যবহার করে ঢাকাকে সরাসরি এবং চূড়ান্ত চাপে রাখার কৌশল নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, ভারত যখন নিজের প্রতিবেশী দেশগুলোতে বন্ধুত্বের বন্ধন বা নিজেদের কূটনৈতিক কৌশল দিয়ে পুরোপুরি সফল হতে পারছে না, যখন তারা নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো দেশগুলোতে নিজেদের প্রভাব হারাচ্ছে, তখন তারা রাশিয়ার মতো একটি পরাশক্তিকে ব্যবহার করে নিজেদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চাইছে। সহজ ভাষায় দিল্লি এখন রাশিয়ার মাধ্যমে বাংলাদেশের উপর তাদের অদৃশ্য কর্তৃত্ব জারি রাখতে চাইছে। এটি একটি অত্যন্ত কঠিন, সূক্ষ্ম এবং একই সঙ্গে বিপজ্জনক কূটনৈতিক কৌশল, যা একটি ছোট রাষ্ট্রের স্বাধীনতাকে পুরোপুরি প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ছিল এবং থাকা উচিত ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতি যে কোনো শান্তিপ্রিয় রাষ্ট্রের জন্য আদর্শ। তবে বর্তমান বিশ্ব বাস্তবতায়, বিশেষ করে আঞ্চলিক ভূরাজনৈতিক অস্থিরতার মুখে এই নীতি এখন চরম অকার্যকর হয়ে পড়েছে। যখন আপনার প্রতিবেশী দেশ আপনার সার্বভৌমত্বকে প্রায় উপেক্ষা করে এবং অন্য একটি পরাশক্তিকে ব্যবহার করে প্রকাশ্যে আপনাকে ভয় দেখায়, তখন আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ থাকার অর্থ কেবল নিজের বিপদকে আমন্ত্রণ জানানোর সমান নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং সমর বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই খোলাখুলি হুমকির মুখে বাংলাদেশের এখন উচিত হবে দ্রুত নতুন এবং শক্তিশালী মিত্র খুঁজে নেওয়া, যারা ভারত এবং রাশিয়ার এই অশুভ জোটকে মোকাবেলা করার ক্ষমতা রাখে। ভারত এবং রাশিয়া এই জোটকে কার্যকরভাবে মোকাবেলা করতে হলে ঢাকাকে অবশ্যই একটি পাল্টা কৌশলগত জোটের দিকে গভীরভাবে নজর দিতে হবে। এই পাল্টা জোটে চীন এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যারা ভারতকে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থের জন্য চাপে রাখতে সক্ষম। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের বিপরীতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন শুধু সময়ের দাবি নয়, এটি বাংলাদেশের সার্বভৌম অস্তিত্ব রক্ষার একটি অনিবার্য লড়াই। এদিকে ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন বা আকাশপথে হামলার আশঙ্কার কথা উঠলে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতার বিষয়টি সামনে নিয়ে আসা অত্যাবশ্যক। সামরিক নথি এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে বলা যায়, ভারতের হাতে থাকা আধুনিক রাফাল এবং সুখোই MKI যুদ্ধবিমানের আক্রমণের বিপরীতে বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল, পুরনো এবং ভঙ্গুর। রাশিয়ার তৈরি পুরনো MiG-29 বা চীনের তৈরি F-7 বিমান দিয়ে ভারতের মাল্টিরোল ফাইটার জোটের মোকাবেলা করা প্রায় অসম্ভব একটি কাজ। এই প্রযুক্তি নির্ভর যুদ্ধে পুরনো সরঞ্জাম দিয়ে লড়তে যাওয়া মানে এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, একটি পূর্ণাঙ্গ সংঘর্ষ শুরু হলে যুদ্ধের ময়দানে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম দফার বিমান হামলা ঠেকানোর মতো প্রযুক্তিগত শক্তি আমাদের হাতে নেই বললেই চলে। আর এই সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া এবং ভারত এখন প্রকাশ্য ভাষায় বা কূটনৈতিক ব্রিফিংয়ে বাংলাদেশকে দমানোর সাহস পাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। একটি দেশ তখনই সত্যিকারের স্বাধীন থাকতে পারে যখন তার আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত এবং দুর্ভেদ্য থাকে। আর সেই সুরক্ষার জন্য অন্তত ১ ডজন আধুনিক সুখোই ফ্ল্যাঙ্কার বা সমমানের যুদ্ধবিমান কেনা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং এটি টিকে থাকার জন্য অপরিহার্য এক লড়াই। এই ভয়াবহ প্রযুক্তিগত ব্যবধান যদি দ্রুত কমানো না যায়, তবে মস্কোর এই হুমকি বাস্তবে সামরিক রূপ নিতে বেশি সময় নেবে না। এই সংকটের মূলে রয়েছে বাংলাদেশের নেতৃত্বের একাংশের নতজানু মানসিকতা। রাষ্ট্রের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং নীতি নির্ধারক এখনও পর্যন্ত ভারতের প্রতি তোষণ নীতি বজায় রাখতে ব্যস্ত। এই দুর্বল এবং আত্মবিশ্বাসহীন নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করতে পারছে না এবং পরাশক্তিদের চোখে গুরুত্ব হারাচ্ছে।
রাশিয়ার মতো একটি দেশ যখন প্রকাশ্য সভায় এত বড় হুমকি দেয়, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সঙ্গে সঙ্গে কঠোর প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু বর্তমান প্রশাসনের মন্থর গতি এবং নিরাপত্তা বলে দিচ্ছে যে সংকটকালীন পরিস্থিতি সামাল দেওয়ার মতো দক্ষ এবং সাহসিক কূটনীতিকের বড় অভাব রয়েছে। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন যে বাংলাদেশকে এখন এমন একজন নেতৃত্ব খুঁজে বের করতে হবে যিনি আন্তর্জাতিক ফ্রন্টে গিয়ে তুরস্ক, আমেরিকা এবং চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের প্রভাব বলয় থেকে দেশকে বের করে আনতে পারবেন। বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার কূটনৈতিক সমর্থন আদায় করা এখন সামরিক ও কৌশলগত দিক থেকে খুবই জরুরি। তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা এবং চীনের অর্থনৈতিক ও সামরিক প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ভারসাম্য তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ইতিহাসের নজর দিলে দেখা যাবে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন সবসময় ভারতের স্বার্থের পাহারাদার হিসেবে কাজ করেছে। 1971 সালের যুদ্ধের ইতিহাস নিয়ে লেফটেন্যান্ট জেনারেল দ্য ব্রিটেল অফ ইস্ট পাকিস্তান বইটিতে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে ভয়াবহ মিল বহন করে। আমরা জানি 3 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু নিয়াজির মতে ভারতের আসল আগ্রাসন শুরু হয়েছিল 1971 সালের 22 নভেম্বর। সেদিন ভারতীয় বাহিনী গোপনে ঢাকা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। 22 নভেম্বর সেই হামলার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে আকাশপথ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া এবং বহির্বিশ্ব থেকে যোগাযোগ পথ বন্ধ করে দেওয়া। মজার ব্যাপার হলো আজ 2025-26 সালেও রাশিয়া সেই একই কায়দায় ভারতকে মদদ দিচ্ছে এবং বাংলাদেশের উপর ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করছে। ইতিহাসের এই ভয়াবহ মিল থেকে বোঝা যাচ্ছে এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং একটি সুচিন্তিত এবং সুদূর প্রসারী নকশা। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এবং রাশিয়ার সরাসরি হুমকি মোকাবেলা করতে হলে বাংলাদেশকে এখন চীন, তুরস্ক, পাকিস্তান ফ্রন্টের সাথে দ্রুত যুক্ত হতে হবে এবং এই জোটকে শক্তিশালী করতে হবে। চীনের সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা ভারতকে আঞ্চলিকভাবে চাপে ফেলার জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে, যা দিল্লির আধিপত্যবাদী আকাঙ্ক্ষাকে সীমিত করতে পারে। অন্যদিকে তুরস্কের সামরিক ড্রোন প্রযুক্তি বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক সেনাবাহিনীকে নাস্তানাবুদ করতে সক্ষম, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।